যেমন কথা তেমন কাজ, সানরাইজার্স হায়দ্রাবাদ আবারও নতুন রেকর্ডের প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। তাদের ব্যাটিংকে থামানো যে কোনো দিনেই যে কোনো দলের জন্য সবথেকে কঠিন কাজ হয়ে যাচ্ছে কেন যেন মনে হচ্ছে। 266 রান করলো আজ। 266 রান যখন করলো তখন একটু আক্ষেপ তাদের থাকতেই পারে, ট্রাভিস হেড সেঞ্চুরি পাননি। ট্রাভিস হেড এবং হেনরিক ক্লাসেন যদি আরেকটু খেলতে পারতেন, হেনরিক ক্লাসেন আজকে খুব একটা ভালো খেলতে পারেননি, তাহলে 287 রানের যে রেকর্ড তাদের গড়া রয়েছে সেটি আজকে ভেঙে যেতে পারত। 6 ওভারের পাওয়ার প্লেতে তারা করেছে 125 রান কোনো উইকেট না হারিয়ে। ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা যে কোপটা দিয়েছেন দিল্লির বোলারদের ওপরে সেটা অবিশ্বাস্য। ট্রাভিস হেড শেষ পর্যন্ত 89 রান করে এবং অভিষেক শর্মা 12 বলে মাত্র 46 রান করে কুলদীপ যাদবের শিকার হয়েছেন। কুলদীপ যাদব তৃতীয় শিকার করেছেন মার্ক রামকে এবং এর পরে নীতিশ কুমার রেড্ডি। এই 4টি উইকেট কুলদীপ একাই নিয়েছেন। কুলদীপ যখন তার ছন্দে চলে আসেন তখন একটু এলোমেলো মনে হয়েছে। যদি রানের দিকে তাকাই সানরাইজার্স হায়দ্রাবাদের, তাহলে 2.4 ওভারে তারা 50 রানে পৌঁছেছে, 52 রান 0 উইকেটে। তৃতীয় ওভারে সেই 52 মানে পরের 2 বলে 10 রান করেছে, 3 ওভার শেষে 62 রান, 6 ওভার শেষে 125 রান 0 উইকেটে। 8.4 ওভারে তারা 150 রান করেছে, 151 রান করেছে, ততক্ষণে অবশ্য 2 উইকেট পড়ে গেছে। আজকে তারা এতটাই পিটানোর যে দৃশ্য সামনে এনেছে সেই কারণে সেকেন্ড ড্রিঙ্কস ব্রেক, স্ট্র্যাটেজিক টাইম আউট যেটাকে বলা হয়, সেটা আম্পায়ার দিয়েছেন মাত্র 13 ওভারের সময় যখন তাদের রান ছিল 184 4 উইকেটে। শেষ পর্যন্ত রেড্ডি 37 এবং শাহবাজ আহমেদ 59 রানের যে দুর্দান্ত ক্যামিও খেলেছেন। শাহবাজ আহমেদের 29 বলে 59 রান শেষ দিকে এসে তাদের রান 266-তে চলে গিয়েছে। দিল্লিও কিন্তু ভালো খেলছিল। পাওয়ার প্লেতে দিল্লি করেছে 88 রান, 6 ওভারে 88 রান করেছে, 125 করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। 2 উইকেটে 88 করেছে। প্রথম 2 উইকেট ওপেনার দুজনই পৃথ্বী শো এবং ডেভিড ওয়ার্নার। পৃথ্বী শো প্রথম ওভারের প্রথম 4 বলে পরপর 4টা 4 মারার পরে ওয়াশিংটন সুন্দরের 5ম বলে আউট হয়ে যান। উইকেট এক ধরনের মানে উপহার দিয়ে আসেন। এরপর ডেভিড ওয়ার্নার কিছু করতে পারেননি। যদি তাদের ব্যাটিংয়ের দিকে তাকাই তাহলে স্টাফ ফ্রাস্টার মাকগ্রুক তিনি 65 রান করেছেন 18 বলে। তার ব্যাটিংটাই সব থেকে ছন্দে ছিল। এছাড়া অভিষেক পোরেল তিনি করেছেন 42 রান। স্টাবস আজকে ভালো কিছু করতে পারেননি, স্টাবসের কথা আগেই বলে ফেলছিলাম। 10 রান করেছেন 11 বল থেকে। ঋষভ পান্ত 44 রান করেছেন 35 বল থেকে, তিনিও আউট হয়েছেন। শেষ পর্যন্ত 199 রানে অল আউট হয়ে গেল দিল্লি। 67 রানের পরাজয় বরণ করতে হলো। এর আগে যে বড় 2টা স্কোর করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, বড় 2টা স্কোরেই কিন্তু প্রতিপক্ষ প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। আজকে দিল্লি কিন্তু নিজেদের মাঠে, অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের মাঠেও পেরে উঠলো না। যে কথা গতকালকের প্রেডিকশন ভিডিওতে বলছিলাম, নিজেদের মাঠের সুবিধা দিল্লি কাজে লাগাতে পারে কিনা সেটাই দেখার বিষয়। এছাড়া সানরাইজার্সকে থামানো কিন্তু কঠিন হয়ে যাবে এবং আজকের এই বিশাল জয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলে 2 নম্বরে চলে গেল। সানরাইজার্সের বোলিংয়ের দিকে যদি তাকাই তাহলে নটরাজন তিনি 4 উইকেট নিয়েছেন, 5 উইকেট পেতে পেতে পাননি, 4 উইকেট নিয়েছেন। হ্যাট্রিক হতে হতেও শেষ পর্যন্ত হয়নি। তার বোলিংয়ের তোপেই মূলত দিল্লি শেষ হয়ে গেছে। এই যখন অবস্থা তখন সানরাইজার্সকে আটকাবে কে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু সামনে এসে যাচ্ছে। 287, 277, 266 এই যে 4টা বড় স্কোরের 3টাই তাদের। 272 রান করেছে কেকেআর একটা ম্যাচে। 4টা সর্বোচ্চ রানের রেকর্ড নিজেরাই এর আগে রেকর্ড গড়েছিল 277 রানের, এরপরে নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙেছে 287, আজকে 266 করলো। মাঝখানে কেকেআর 272 রান করতে পেরেছিল এক ম্যাচে, আর আরসিবি সানরাইজার্স হায়দ্রাবাদের 287 রানের জবাবে 262 রান পর্যন্ত যেতে পেরেছিল। এই হচ্ছে ব্যাটিংয়ের অবস্থা। আমার মনে হয় যে সানরাইজার্স হায়দ্রাবাদ, বিশেষ করে ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেন, অভিষেক শর্মা, এই 3 ব্যাটসম্যানকে ঠেকানো যে কোনো দলের পক্ষে এখন কঠিন হয়ে যাচ্ছে। এবং যদি সেটাই হয়,
একেবারে নিচের দিক থেকে তারা এখন পয়েন্ট টেবিলে 2 নম্বরে চলে গেল। এই 2 নম্বর থেকে 1 নম্বরে যাওয়া এবং এবারের শিরোপার লড়াইয়ে নিজেদেরকে অন্যতম যোগ্য হিসেবে প্রমাণ কিন্তু তারা ইতিমধ্যেই করে ফেলেছে। যদিও তাদের বোলিং নিয়ে এখনও বোধহয় কাজ করার অনেক রয়েছে, কারণ বড় স্কোর করেও প্রতিপক্ষকে ছোট স্কোরে বেঁধে ফেলতে পারেনি 3 ম্যাচের কোনোটাতেই।